আলোর প্রতিসরণের থার্ড ক্লাস। আমরা অলরেডি আলোর প্রতিসরণ কি বা তার কারণ জানা হয়ে গেছে, আলোর চ্যুতিও জানা হয়ে গেছে। নেক্সট আমরা পড়ব যে সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। ক্লাস 10এই তোরা পড়েছিস যে কোনো সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটলে কোনো চ্যুতি ঘটে না, শুধু পার্শ্বীয় সরণ ঘটে। আমি প্রথমে আগে দেখাবো যে সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটলে কোনো চ্যুতি হয় না, শুধু পার্শ্বীয় সরণ ঘটে, এবং তারপর ওই পার্শ্বীয় সরণের মানটা বার করবো। ওকে, লাস্টে মানে মূল থিওরি। দেখ, ধরলাম যে ধরলাম যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এবিসিডি কি? একটি সমান্তরাল কাচ ফলক। ওকে, এবং এই এ থেকে ডি এটা হচ্ছে স্মল টি। স্মল টি মানে এই কাচ ফলকের থিকনেসটা, মানে বেধ। ওকে, তাহলে এ ডি ইকুয়ালস টু স্মল টি ইকুয়ালস টু হচ্ছে কাচ ফলকের বেধ ধরলাম। ওকে, এবার দেখ, এই আলো পড়লো, এটা হচ্ছে আপতন বিন্দু, এখান থেকে একটা অঙ্কিত লম্ব টানলাম। ওকে, তাহলে এটা কি আছে? এটা আছে ধরলাম যে আচ্ছা কি বায়ু আছে, ধরলাম বায়ু আছে, বায়ু। ওকে, বায়ু। আর এটা কি আছে বল? কাচ। মানে বায়ু মানে কি? এয়ার। কাচ মানে কি? গ্লাস। এবং আবার এটাও কে আছে? বায়ু মানে হচ্ছে এয়ার। ওকে, এয়ার মানে লঘু, ঘন, আবার লঘু। তাহলে শোন, এই কাচ ফলক দিয়ে আলোর প্রতিসরণ ঘটা মানে ও দুবার প্রতিসরণ হওয়া। একটা প্রথম এবি তলে, নেক্সট সিডি তলে। ওকে, দেখে নে। তাহলে ধরলাম যে এই কোণটা হচ্ছে I1। এবার এই আলোটা প্রবেশ করছে কোথায়? ঘন মাধ্যমে, লঘু থেকে ঘনতে। তাহলে কী হবে? তাহলে এই আলোটা অঙ্কিত অবিলম্বের দিকে সরবে, তাই তো? দেখতো কি এরকম ছিল যাওয়ার কথা, তাহলে কি ও অবিলম্বের দিকে সরল। আর না, এই কোণটাকে জন্য বড় করি, তাই ছবিটা ভালো হবে। তো বড় করি, ছবিটা ভালো হবে। I1। ওকে, দেখ, এটা কি লঘু থেকে ঘনতে, এটা হচ্ছে I1, এবং তাহলে এই কোণটা কত হবে? এটা হবে R1, তাই তো? তাহলে প্রথম প্রতিসরণ হলো কোন তলে? এবি তলে। তার প্রথম হচ্ছে এবি তলের ক্ষেত্রে কি লিখবো? এবির বল ক্ষেত্রে মিউ এয়ার টু গ্লাস ইজ ইকুয়ালস টু কত হবে? সাইন I1 বাই সাইন R1, তাই তো? মিউ এয়ার টু গ্লাস কি হবে? সাইন I1 বাই সাইন R1। আচ্ছা বল, একে কি লিখবো? একে লিখবো যে মিউ জি বাই মিউ এ ইকুয়ালস টু হচ্ছে সাইন I1 বাই হচ্ছে সাইন R1। ওকে, এবার দেখ, আচ্ছা মিউ এয়ার, আচ্ছা বল মিউ এয়ারে প্রতিসরণ কত হয়? 1, তাই না? আরে বায়ুতে মানে কি 1। আর কাছে কত হয়? সামথিং। ধরলাম যে ওটাই হচ্ছে মিউ। ওকে, এয়ারে 1 অ্যান্ড কাছে মিউ সামথিং আছে। তাহলে বল, তাহলে মিউ এটা কি আছে বল? এয়ার টু গ্লাস মিউ এ বাই এ টু জি, তাহলে মিউ জি বাই মিউ এ। আচ্ছা বল, তাহলে এই যে কাচ মাধ্যমে এই যে প্রতিসরণ, ওকে এবার ধরলাম কি মিউ বাই কত? 1। তাহলে এটা কি হবে? টোটালটাই হবে মিউ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1। একে বক্স করলাম। এটা বল কার ক্ষেত্রে? এবি তলের ক্ষেত্রে। ওকে, এবি তলের ক্ষেত্রে। আবার দেখ, এবি তল দিয়ে, শুনে নে, এবি তল দিয়ে যেটাই প্রতিষ্ঠিত আলো, ওটা কি আবার কি
সিডি তলের ক্ষেত্রে কি আপতিত আলো, তাই তো। এ বি তলের ক্ষেত্রে যেটাই প্রতিষ্ঠিত আলো ওটাই কি যে সিডি তল, ওর ক্ষেত্রে আপতিত আলো। তাহলে এবার এখান থেকে তুই আবার একটা অঙ্কিত লম্ব টানলি, তাহলে বল যদি এটা কত হয় R1, তাহলে এই কোণ কত হবে R1ই হবে। কেন? একান্তর কোণ। ওকে, এই দুটা কি স্ট্রেট লাইন কি ওরা সমান্তরাল, এটাকে ছেদক, এটা হলো। তাহলে বল এবার এই আলো প্রবেশ করছে কোথায়? আলো বায়ুতে। তাহলে বায়ুতে প্রবেশ করা বলতে বল কি বুঝায়? ঘন থেকে লঘুতে। তাহলে বল সরবে কোন দিকে? আচ্ছা, অঙ্কিত অবিলম্ব থেকে দূরে বেঁকবে না, এবং এই কোণটার নাম হচ্ছে I2। তাহলে এবার কি বলবো? সিডি তল। ওকে, সিডি তলের ক্ষেত্রে, সিডি তলের ক্ষেত্রে বল কি হবে? মিউ বল সিডি তল, সিডি তলের ক্ষেত্রে বল আলো আসছে কোথায়? গ্লাস টু এয়ার, গ্লাস টু এয়ার। তাহলে গ্লাস টু এয়ার, তাহলে বল তাহলে সি থেকে সরি এই গ্লাস থেকে এয়ারে আসার ক্ষেত্রে বল এবার এখানে এই যে R1টাই কি আপতন কোণ, অ্যান্ড I2 কি বল প্রতিসরণ কোণ। তাহলে মিউ গ্লাস টু এয়ার কি হবে? সাইন R1 বাই সাইন I2। ওকে, তাহলে একেই আমরা আবার কি লিখবো? মিউ এয়ার বাই মিউ গ্লাস ইকুয়ালস টু হচ্ছে সাইন R1 বাই সাইন I2। ওকে, হলো। এই যে মিউ এয়ার কত হয়? 1, অ্যান্ড মিউ জি ধরেছে মিউ, তাহলে 1 বাই মিউ, তাহলে 1 বাই মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন R1 বাই সাইন I2। ওকে, এবার পাল্টি মারে দে, তাহলে পাল্টি মারলে হবে মিউ ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R1 হলো এই। তাহলে বল প্রথম যে বক্স এটা পেলাম এ বি তলের ক্ষেত্রে, সেকেন্ড বক্স পেলাম সিডির ক্ষেত্রে। আচ্ছা বল তাহলে এই মিউ আর এই মিউ কি ইকুয়াল না? ইকুয়াল তো, সেম, এখানে মিউ তো সেম। তাহলে যদি মিউ ইকুয়াল হয় তাহলে অতএব আমরা কি বলবো? সাইন I1 বাই সাইন R1 ইকুয়ালস টু হচ্ছে সাইন I2 বাই হচ্ছে সাইন R1, তাই না? বল সাইন I1 বাই সাইন R1 কি ইকুয়ালস টু হচ্ছে সাইন I2 বাই সাইন R1 হলো। তাহলে বল তাহলে সাইন R1 অ্যান্ড সাইন R1 কাটলো, তাহলে বল কে থাকবে? সাইন I1 ইকুয়ালস টু সাইন I2। তাহলে বল কে থাকবে? তাহলে I1 ইকুয়ালস টু হচ্ছে I2। এটাই তোরা ক্লাস 10 পর্যন্ত করেছিলিস। তাহলে বল তাহলে শুনে না, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল কি সমান, তার মানে কি বোঝায়? তার মানে এই বল শুনে নে, এই টোটাল এই ওভারঅল সিস্টেমের ক্ষেত্রে I1 কি আগমন কোণ, অ্যান্ড I2 কি নির্গমন কোণ, তাই তো ওভারঅল সিস্টেমের ক্ষেত্রে। তার মানে তাহলে এই আগমন কোণ এবং নির্গমন কোণ কি সমান, তাহলে চ্যুতি কত হয়েছে? 0। মানে যে অ্যাঙ্গেল নিয়ে ঢুকলো ও কি সেই অ্যাঙ্গেলেই বের হলো, তাহলে কোনো চ্যুতি হয়নি, শুধু কি হয়ে গেছে? পার্শ্বীয় সরণ। মানে মানে কি বল, ও যে দিকে যাওয়ার কথা, দেখে নে, ও যে দিকে যাওয়ার কথা, মানে যে অভিমুখে যাওয়ার কথা ও সেই অভিমুখে গেল, কোনো ডাইরেকশন চেঞ্জ করেনি তো। এই দিকে যাওয়ার কথা কি এদিকে গেল, বাস কি বল কি কিছুটা কি লম্ব সরণ, মানে কিছু পার্শ্ব হয়ে গেছে। ওকে, তাহলে বল কি বলবো? তাহলে সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটলে আলোর আগমন কোণ এবং আলোর নির্গমন কোণ কি সমান। তাহলে আলো যে অ্যাঙ্গেল ঢুকে আলো সেই অ্যাঙ্গেলেই বের হয়, তাহলে ওর কোনো চ্যুতি হয় না। শুধু কি বল দেখে নে, এই আলো ঢুকলো কি দেখে নে, আলো ঢুকলো এই বরাবর, বেরোলো কি এই বরাবর, ফলে বল যে অভিমুখে যাচ্ছিল সেই অভিমুখে শুধুমাত্র পার্শ্বীয় সরণ হয়েছে। এবার আমাদের মেন কাজ হচ্ছে এই পার্শ্বীয় সরণের মানটা বের করা। এটাই ক্লাস 12-এর নতুন জিনিস। দেখ আগে দেখি
পার্শ্বীয় সরণ কোনটা, তাই না? আচ্ছা বল দেখি, যদি এই মাধ্যম নাই, যদি না থাকতো তাহলে আলো যেটা কেমন এরকম যেত না? এই যেত, তাই তো? এই মাধ্যম না থাকলে আলো যেত কেমন বল? যেত এই সোজা। তাহলে বল, তাহলে পার্শ্বীয় সরণ কত হলো বল, কত হলো? এই রেড লাইন থেকে এরপর কি একটা লম্ব টানবো, তাহলে দেখে নে, তাহলে বল তাহলে এই কোণ কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলো যাওয়ার কথা ছিল এই বরাবর, এর সাপেক্ষে যতটা কি বল বেঁকলো ওটা কি বল পার্শ্বীয় সরণটা। দেখতো এই কি বল কি সমান্তরাল না? তাহলে কি শুধুমাত্র যে ঢুকলো অ্যাঙ্গেলে সেম অ্যাঙ্গেলে বেরোলো, শুধু পার্শ্বীয় সরণ হয়েছে। তাহলে এবার এই পার্শ্বীয় সরণের মানটাই আমরা বার করবো। ওকে, তার আগে না কিছু নাম দিয়ে দে। এর নাম দেখে নে, এর নাম দে পি, এর নাম দে পি, এর নাম দে কিউ, এর নাম দে আর। ওকে, আর নাম দে। আর এই যে কিউ আর, এই কিউ আর কে ধরলাম কি বল স্মল এক্স। এই কিউ আর কে বল কি বলবো? পার্শ্বীয় সরণটা, তাই না? যাওয়ার কথা ছিল এই বরাবর, এর সাপেক্ষে যতটা লম্ব সরলো ওটা কি বল ওর পার্শ্বীয় সরণটা। হোক না যাবার না। ওকে হলো। তো এবার আমরা এই এক্স এর মানটাই বল কি করবো? বার করবো। ওকে, এক্স এর মানটা কত বার করবো? এগুলো বুঝলাম, এগুলো লাগবে না আমার। দেখ, আচ্ছা বল দেখি, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? I1 মাইনাস R1। কেন বল? দেখে নে, এটা স্ট্রেট লাইন অ্যান্ড এটা স্ট্রেট লাইন, তাহলে এটা I1 হলে এই টোটাল কোণ কত? I1। তাহলে I1 থেকে তুই যদি R1 বাদ দিয়ে দিস তো এই করে পেয়ে যাবি কত বল? আর এটা তো আমাদের চ্যুতি কোণটা, তো এটা কি বল চ্যুতিটা এই বরাবর যাওয়ার কথা, যত অ্যাঙ্গেলে বেঁকলো ওটাকে চ্যুতি, তাহলে এই কোণ বল কত হবে? I1 মাইনাস R1। আচ্ছা বল, তাহলে এটাকে পি কিউ আর ত্রিভুজ, ত্রিভুজ ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, ত্রিভুজ পি কিউ আর থেকে পাই। আচ্ছা বল, আমাকে কি বার করতে হবে? কি ধারণা আমাদের? এক্স বের করা, পার্শ্বীয় সরণটা বের করা। আচ্ছা বল, এই শুনে নে, পি কিউ আর বলতে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কিউ আর কি লম্ব না ভূমি? লম্ব। কেন? যে দুটা শুনে নে, যে দুটা বাহুর মধ্যে কোণ হবে তার মধ্যে কি একটা অতিভুজ একটা ভূমি, আবার যে বাহুর সঙ্গে কে থাকবে পারপেন্ডিকুলার, তাহলে কি ওই বাহুকে ভূমি। তাহলে বল ভূমি কোনটা? ভূমি এটা। কেন? কারণ এর সঙ্গে কি এ কি আছে পারপেন্ডিকুলার, তাহলে এটাকে ভূমি, এটাকে লম্ব, এটাকে অতি। তাহলে বল, তাহলে এই যে পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমাকে কিউ আর বার করতে হবে, মানে লম্ব বার করতে হবে। তাহলে লম্ব পাওয়া মানে কি আমাকে সাইন কনসেপ্ট নিয়ে আসবো। ওকে, সাইন কনসেপ্ট। তাহলে বল, তাহলে সাইন, তাহলে এই বল কোনটা কত? এই কোনটা হচ্ছে I1 মাইনাস R1। সাইন সাইন I1 মাইনাস R1 কি হবে? ইকুয়ালস টু বল কি হবে? ইকুয়ালস টু লম্ব বাই অতি। লম্ব কত? কিউ আর, অ্যান্ড বল অতি কত বল? পি কিউ, তাই না? এ তো পি কিউ। তাহলে আমাকে কি বার করতে হবে? কিউ আরটা। তাহলে কিউ আর বাই পি কিউ মানে লম্ব বাই অতি মানে সাইন। বল, তাহলে কিউ আর আমাকে কিউ আর করতে হবে। কিউ আর ইকুয়ালস টু কত? এক্স, মানে হচ্ছে পি কিউ ইন্টু সাইন
I1 মাইনাস R1 হলো তো, এটাই হলো। এবার দেখ, এবার এই ডটেড লাইনটাকে না আমি আরও বাড়ালাম এবং এর বল নাম দিলাম কি টি, ওকে টি। আচ্ছা বল এবার কি করবো, এবার হচ্ছে পি টি কিউ এই ত্রিভুজ ক্ষেত্রে, এটা এখানে পি টি কিউ, তাহলে এই কোণ কত, এটা R1 আছে, তাই ত্রিভুজ হচ্ছে, তবে ত্রিভুজ পিটি কিউ, ত্রিভুজ হচ্ছে পি টি কিউ থেকে পাই। খুবই সহজ ছিল, খুবই, শুধুমাত্র অঙ্ক আর কিছু নয়। পিটি কিউ দেখে নে, পি টি কিউ, ত্রিভুজ পি টি কিউ, বল কি পাবো রে, কস R1, বলতো কস R1 কত হবে, পিটি কিউ থেকে কস R1, ভূমি বাই অতি, বলতো ভূমি কোনটা, আরে পিটি কিউ ভূমি কোনটা, পিটি ভূমি অ্যান্ড বাই হচ্ছে পি কিউ, তাহলে পিটি বাই পি কিউ, পিটি বাই পি কিউ, তাহলে পি কিউ ইকুয়ালস কত হবে, স্মল টি বাই হচ্ছে কস R1, বল এটা কেন করলাম, এই যে যেখানে পিটি বলতো এই যে পিটিটাই কি সমান কার সঙ্গে, এডির সঙ্গে, এডি মানে কি টি, কাজ ফলে বেদ। এবার এই পি কিউর মান, এই যে আছে না পি কিউ, এর মানটা আমি এই এক্সে বসাবো, তাহলে এই এক্স ইকুয়ালস টু কত হবে, পি কিউ মানটা বসা, তাহলে টি বাই কস R1 ইন্টু হচ্ছে সাইন I1 মাইনাস R1, হলো তো, এই যে এক্সের মানটা হলো, এটা অ্যাকচুয়ালি এক্স, এই যে পি কিউ মানটাকে এখানে বসালাম। এবার একে না একে ফর্মুলা ফেল, কত হবে, এক্স ইকুয়ালস টু হবে টি বাই কস R1 আর সাইন এটা, এই সাইন এটা, তাহলে একে বল তাহলে এবার কী লিখবো, সাইন সূত্র ফেলে যে সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ কস মাইনাস কস সাইন বি, তাহলে সাইন এ কস বি মাইনাস হচ্ছে কস এ সাইন বি, ওকে। এবার কস R1 দিয়ে ভাগ করে দে, তাহলে এক্স ইকুয়ালস টু হবে টি ইন্টু সাইন I1, কেন এটাকে ভাগ করে দে এই ব্র্যাকেটের সবার সঙ্গে, তাহলে কি এই ফার্স্ট টার্মের ক্ষেত্রে কি কস R1 কাটবে অ্যান্ড মাইনাস বলকে থাকবে, মাইনাস থাকবে হচ্ছে কস I1 ইন্টু হচ্ছে সাইন R1 বাই হচ্ছে কস R1, ওকে। এটা পেয়ে গেলি আপাতত, ওকে, এটা আপাতত পেলি। ওকে, এটা পেলি আপাতত। এবার দেখ, আচ্ছা বল এই এক্স বার করার ক্ষেত্রে, দেখেন এই এক্স বার করার ক্ষেত্রে বল কি লাগবে, টি I1 এবং R1, তাই না, বল কি কি এখানে টি আছে, I1 এবং আছে R1, বল এই তিনটার মধ্যে কোনটা বের করা সমস্যা, এক্স যদি বার করতে হয় কি লাগবে, টি লাগবে I1 এবং লাগবে R1, বল এই তিনটার মধ্যে কোনটা বের করা সমস্যা, ছবি থেকে R1টা, কেন, আমি তো টি পেয়েই যাবো বেদ, অ্যান্ড আমি তো টি বেদ পেয়ে যাব, এবং কত অ্যাঙ্গেলে আলো ফেলছি ওটাকে বল ডিপেন্ড করছে কার উপরে, আমার উপরে, ওটা আমি জানি, বল ঝামেলা কোনটা হবে, R1টা, কারণ তোকে সূত্র থেকে R1টা নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা কী করবো এখানে, এটাও করলে হয়, হ্যাঁ এটাও করলে হয়, কিন্তু এবার আমরা R1কে আমরা I1 দিয়ে রিপ্লেসমেন্ট করবো, কেন I1 কি ডিপেন্ড করছে আমার উপরে, টি জানি, টি কনস্ট্যান্ট, কিন্তু বল R1 কি বল ওটাই ভ্যারি করে যাবে, ফলে এবার এই R1কে আমরা লিখবো I1 দিয়ে। দেখ কী করে করবো, ওকে দেখ, আচ্ছা বল এ বি তল, বল এ বি তলের ক্ষেত্রে
বল রে, বল এ বি তলের ক্ষেত্রে কি লিখবো রে? মিউ এ আর টু গ্লাস, তাই না? মিউ এ টু গ্লাস মানে সাইন I1 বাই সাইন R1, তাই না? মিউ এ আর টু গ্লাস সাইন I1 বাই সাইন R1। আচ্ছা বল একে আবার কি লিখবো বল? মিউ জি বাই মিউ এ আর ইকুয়ালস টু হচ্ছে সাইন I1 বাই সাইন R1। আছে ডাউট? না। বল মিউ জি মানে কি? মিউ, আর মিউ কে 1, তাহলে একে এবার কি লিখবো? তাহলে মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন I1 বাই সাইন R1। ওকে, ঠিক আছে। তাহলে এবার বল, এবার এখান থেকেই সাইন R1 ইকুয়ালস টু কত হবে? সাইন I1 বাই মিউ। এটা বল কি পেলি? সাইন R1 মানটা যেখানে আমি এখানে পুট করব সাইন R1 এর জায়গায়। দেখ তো সাইন R1 কি হলো? সাইন I1 এবং মিউ দিয়ে হয়ে গেল। এবার এখান থেকে আমরা বল কী বার করবো? কস R1। তাহলে কস R1 ইকুয়ালস টু কত হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার R1। আমি এটা মান পেয়ে গেছি, বসাই দেবো। তাহলে কস R1, তাহলে কস R1 ইকুয়ালস টু কত হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার R1 মানে সাইন স্কোয়ার I1 বাই মিউ স্কোয়ার। ওকে, তাহলে এবার একে যদি এলসিএম করলে কত হবে? কস R1 ইকুয়ালস টু হবে রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1 বাই মিউ। ওকে, বাই মিউ। এবার এখানে মানগুলো বসাবো। রুটের বাইরে নিয়ে এসেছে। ওকে, এই উপরগুলো না আমি মুছলাম। আর এটা আমাদের লাগবে পরে কাজে, এটা লাগবে, হ্যাঁ এটা লাগবে পরে কাজে। আবার ওটা মুছলাম। দেখ এই যে x ইকুয়ালস টু এই x ইকুয়ালস টু কত হবে? t ইন্টু সাইন I1 মাইনাস কে আছে রে? কস I1 ইন্টু সাইন R1। বল সাইন R1 কি পেয়েছিস? সাইন I1 মিউ, সাইন I1 বাই মিউ। আর নিচে বল কি আছে? কস R1, যার মানটা পেয়ে গেছিস, এই মানটা বসা। তাহলে নিচে কী হবে? রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1 বাই মিউ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, মিউ কাটলো। তাহলে এক্স বল কি পেলি? টি ইন্টু, আচ্ছা বল এই যে থার্ড ব্র্যাকেট ওর বল তো ভিতর থেকে কমন যাবে কে? সাইন I1। দেখ সাইন I1 অ্যান্ড সাইন I1 কমন নিয়ে নেন। তাহলে টি ইন্টু সাইন I1 গেল কমনে, বলকে থাকবে 1 মাইনাস কস I1 বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1 ব্র্যাকেট ক্লোজড। এই হলো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্সার। এই এটাই কি বললাম? দেখ এই দেখেন, দেখ তো, এই দেখ এটা মানেও যা, দেখ এটাও যা, এটা কি সেম। শুধু কী করলাম? শুধুমাত্র সিম্পলিফাই করে এত নিয়ে আসলাম, আর কিছুই না। এটা কি সমান সেম। তাহলে বল এটাও বল কি লাগে? এটা কি আমাদের সেই পার্শ্বীয় সরণের মানটা। ওকে, তোকে মনে রাখতে হবে। কেন? ডাইরেক্ট অঙ্ক দিলে তুই সূত্র বসাবি, আর যদি না মনে থাকে তোকে এখানে করতে হবে, বা সময় লাগে বেশি, আর কিছু না। ওকে, তাহলে বল যদি বলে এই এক্স মানে কি? আচ্ছা এক্সটাই কি? তার পার্শ্বীয় সরণটা। যদি বলে এই এক্সের মান ডিপেন্ড করে কার উপরে, কি বলবি? পার্শ্বীয় সরণ ডিপেন্ড করছে কার উপরে? এক্স নির্ভর করে কার উপরে? 1 নাম্বার টি মানে কাজ ফলকের বেদ
বল সেকেন্ড কি বলবি? আই মানে আপতন কোণ, আপতন কোণ। অ্যান্ড থার্ড বল কি বলবো? মিউ, মিউ আছে মানে মাধ্যমের, মাধ্যমের প্রতিসরাঙ্ক। আরে আরেকজন আছে, কে আরেকজন? তরঙ্গ দৈর্ঘ্য। কেন বল? মাধ্যম একই রেখে, শুনে নে, মাধ্যম মাধ্যম একই রেখে যদি আপতিত আলো যদি ল্যামডা চেঞ্জ করি তাহলে কি মিউ কি চেঞ্জ হবে, ফলে কি এক্সটাও চেঞ্জ হবে। তাহলে বুঝতে কি, তাহলে আবার কি লিখবি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা যদি বলে, শুনে নেন, যদি বলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এক্স কেমন ভাবে নির্ভর করে, তাই তো এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে কোন আলোর জন্য, শুনে নেন, কোন আলোর জন্য পার্শ্বীয় সরণ সবচেয়ে কম হবে, দিয়ে দেবে লাল, বেগুনি, নীল, কমলা দিয়ে দেবে। ওকে, তাহলে দেখ কার জন্য কম হবে, তোকে মুখস্থ করতেই হবে না। এটাকে মুছলাম, দেখ বলতো বেগুনি, দেখে নে, বল বেগুনির ল্যামডাটা কি হয়? কম হয়। বেগুনি ল্যামডা হয় সবচেয়ে কম। বেগুনির আমাদের টোটাল দৃশ্যমান আলোর ক্ষেত্রে বেগুনির ল্যামডা সবচেয়ে কম। আচ্ছা বল ল্যামডা যার কম তাহলে মিউ কি সবচেয়ে বেশি? কেন? হ্যাঁ, কচি ফর্মুলাতে আছে যে বল যার বেগুনির কি, বেগুনির ল্যামডা কম, তাই ল্যামডা কম হলে মিউ কি হবে? বেশি। তাই ল্যামডা কম মিউ বেশি, তাহলে বেগুনির ল্যামডা কম মিউ বেশি। দেখে নে, দেখে নে একবার, দেখে নে এখান থেকে একদম একদম ডাইরেক্ট কোনো কিছু লিখব না। দেখে নে বেগুনির ল্যামডা কম ফলে বেগুনির মিউ বেশি। দেখ মিউ বেশি, আচ্ছা মিউ বেশি হলে কি বিয়োগফলটা বাড়লো। বল এখানে কিন্তু আপাতন কোণ কি আছে? কনস্ট্যান্ট। ওকে, আপাতন কোনো চেঞ্জ হচ্ছে না, মানে আপাতন কোণ কনস্ট্যান্ট রেখে, শুনে নে, আপাতন কোণ কনস্ট্যান্ট রেখে কাঁচ ফলকের বেদ কনস্ট্যান্ট রেখে কি শুধুমাত্র আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য শুধু চেঞ্জ করছি, শুধু ওর জন্যই আমি শুধুমাত্র কি দেখবো? চেঞ্জেসটা দেখবো। ওকে, তাহলে বল তাহলে বেগুনি ল্যামডা সবচেয়ে কম, তাহলে মিউটা সবচেয়ে বেশি, তাহলে বিয়োগফলটা সবচেয়ে বেশি। আরে মিউটা বেশি না, তাহলে কি এই বিয়োগফলটা সবচেয়ে বেশি, তাহলে ভাগফলটা সবচেয়ে কম। ভাগফল সবচেয়ে কম মানে বিয়োগফলটা বেশি, গুণফলটা বেশি, এক্সটা বেশি। তাহলে কি এক্সটা হবে কি হবে? বেশি। তাহলে বেগুনির জন্য কি হবে? বেগুনির জন্য, বেগুনির জন্য পার্শ্বীয় সরণ সবচেয়ে বেশি হবে। লিখে রাখ, হ্যাঁ এটা লিখে রাখ যে বেগুনির জন্য, বেগুনির জন্য পার্শ্বীয় সরণ সবচেয়ে বেশি এবং কি তাহলে লালের জন্য সবচেয়ে কম। তাহলে পার্শ্বীয় সরণ সবচেয়ে কম হবে লালের জন্য, আর যে বেগুনির জন্য সবচেয়ে হবে বেশি। বেগুনির ল্যামডা কম, মিউ বেশি, মিউ বেশি মানে বিয়োগফলটা বেশি, তাহলে ভাগফলটা কি কম, তাহলে বিয়োগফলটা বেশি, গুণ বেশি, এক্স বেশি। ওকে, তাহলে লালের কি, তাহলে লালের ল্যামডা কি হয়? বেশি, তাহলে কি মিউটা হবে কম, তাহলে এক্সটা হবে কম। ওকে, এবার এর সঙ্গেই তিনটা আছে স্পেশাল কেস। ওকে, এই আন্ডারে তিনটা আছে স্পেশাল কেস। শোন এই যে দেখ, দেখ একটা এই বক্স, একটা এই বক্স, এই দুটা বক্সই সেমই না, সেম তো। তাহলে এই দুটা বক্সই বল কি বোঝাচ্ছে? পার্শ্ব সরণ। কোথায় কোথায়? জেনারেল কেসে। ওকে, জেনারেল কেস। এবার তিনটা বল কি করবো? স্পেশাল কেস। তিনটা স্পেশাল কেস দেখ। ফার্স্ট স্পেশাল কেস। ওকে, ফার্স্ট স্পেশাল কেস, আপাতন কোণ, আপাতন কোণ খুব ক্ষুদ্র হলে। ওকে, এই প্রথমটা খুব ইম্পর্টেন্ট, 2018 এইচএসে এসেছিল, এই আপাতন কোণ খুব ক্ষুদ্র হলে।
দেখ তো রে, এটা মানেও যা, এটা মানেও কি সেম। তাহলে এক্স মানে, তাহলে আমি আমি এটার বদলে আমি এটা এটা লিখতে পারি। তাহলে এক্স বল কী হবে, টি বাই কস আর ওয়ান ইন্টু সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান। দেখেন এই আপাতন কোণ, দেখ হ্যাঁ, এই কোণ খুব ক্ষুদ্র, তাহলে এটাও ক্ষুদ্র। আরে দেখ রে, আই ওয়ান কি ক্ষুদ্র, তাহলে আর ওয়ান কি আরও তো ক্ষুদ্র, কেন ও তো আরও কাছে আসে। তাহলে আই ওয়ান ক্ষুদ্র, তাহলে আর ওয়ান কি আরও ক্ষুদ্র, তাহলে বিয়োগফল কি আরও ক্ষুদ্র। তার মানে তাহলে আপাতন কোণ খুব ক্ষুদ্র হলে এই সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান এটাকেই আমরা কি লিখবো, আই ওয়ান মাইনাস আর ওয়ান। কেন, আপাতন কোণ ক্ষুদ্র হলে সাইন থিটা কি হয়, থিটা, হ্যাঁ কি হয়, থিটা খুব ক্ষুদ্র হলে কি হয়, থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা মানে কি হয়, থিটা। তাহলে এই আই ওয়ান কম, আর ওয়ান কি কম, তাহলে বিয়োগফল কি ওটাও কম, তাহলে কি সাইন এটা মানে কি বলে এটা, এবং কস আর ওয়ান মানে কত হবে রে, ওয়ান। কেন, তোর ক্লাস 11 থেকে পড়ে আসছিস, 11 থেকেই থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা থিটা অ্যান্ড কি কস থিটা ওয়ান হয়। তাহলে কি এটা ক্ষুদ্র, তাহলে কি এটা মানে এটা এবং এটা মানে হয় ওয়ান। তাহলে বসা, তাহলে এক্স ইকুয়াল কত হবে, টি, কেন এটা তো ওয়ান, তাই টি ইন্টু কত হবে, আই ওয়ান মাইনাস আর ওয়ান। হলো, এই যে ব্র্যাকেট থেকে তুই আই ওয়ানটাকে কমন নিয়ে নে, তাহলে এক্স ইকুয়ালস টু টি ইন্টু আই ওয়ান, এই আই ওয়ান কমন নে, তাহলে বল কে থাকবে, ওয়ান মাইনাস আর ওয়ান বাই আই ওয়ান না, হলো তো এটা। কারণ এটা মানে কি, এটা কোণ খুব ক্ষুদ্র হলে এটা মানে এটা, আর এটা মানে ওয়ান, এটা কিন্তু ওয়ান মানে ওয়ান হলো, এটা মানে এটা হলো, কমন নিলাম আই ওয়ান। ওকে ঠিক তো, ঠিক আছে। এবার বল এবার বল এই প্রথম তলের ক্ষেত্রে, এই প্রথম তলের ক্ষেত্রে এই মিউ মানে কত হয়, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান না, প্রথম তলের ক্ষেত্রে মিউ মানে এটা হয়। ওকে আচ্ছা বল, এখানে আই ওয়ান কি ক্ষুদ্র অ্যান্ড তাহলে আর ওয়ানও ক্ষুদ্র, তাহলে এটাকে এবার কি লিখবো, মিউ মানে হচ্ছে আই ওয়ান বাই আর ওয়ান, দেখা যাবে। আপাতন খুব ক্ষুদ্র হওয়ার না কি বল, সাইন আই ওয়ান অ্যান্ড সাইন আর ওয়ান। ওকে কিন্তু বলতো এখানে কে আছে রে, এখানে কে আছে, তাহলে কি এটা উল্টাবে, তাহলে আমি লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্সার কি লিখবো, এক্স ইকুয়ালস টু টি ইন্টু আই ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ। এটাই পরীক্ষায় খুবই আসে, এই যে আপাতন কোণ খুব ক্ষুদ্র হলে, আপাতন কোণ খুব ক্ষুদ্র হলে প্রমাণ করো পার্শ্বীয় সরণ ইকুয়ালস টু টি আই ওয়ান আর ওয়ানের সমান মিউ। 3 নাম্বার দিবে, 3 নাম্বার দিলে তোকে এই ছবি আঁকতে হবে। ওকে ছবি আঁকতে হবে, এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, শুধুমাত্র দেখাবি এই পর্যন্ত, তাহলে হয়ে গেল। পারি না বুঝতে, এটাই দেখেন শুনতু, যদি বল এটা প্রমাণ করো, এই যদি বল এটা প্রমাণ করো, এটা কিন্তু দেখাবি না, কিন্তু অত বড় করার দরকার নাই। কি বল আগে দেখাবি এই পর্যন্ত, তারপর এটা শেষ, পারলি বুঝতে। এটা হলো প্রথমটা হলো। এবার সেকেন্ড স্পেশাল কেস দেখ, এবার হচ্ছে সেকেন্ড স্পেশাল কেস। দেখ সেকেন্ড, হ্যাঁ সেকেন্ডটা হচ্ছে লম্ব আপতন। এবার দেখ সেকেন্ড স্পেশাল কেস লম্ব আপতন। আচ্ছা বল লম্ব আপতন মানে কি বোঝায়, আই ওয়ান কোণ কত 0 ডিগ্রি, কি এটা হয় না আই ওয়ান, তাই লম্ব মানে কি অঙ্কিত অভিলম্ব বরাবর, কোনটা কথা হবে 0 না, কিরে বল এই যে লম্ব সঙ্গে কোন কত হয়, আই ওয়ান, লম্ব সঙ্গে আই ওয়ান হয়, তাহলে এবার তো লম্ব বরাবরই পড়ছে, তাহলে কোন কত হবে 0। দেখ তো রে কিচ্ছু কথা হবে না, আই ওয়ান 0 সাইন 0 কত 0, কত এক্স কত 0, শেষ হয়ে গেল, তাই না।
ওকে আচ্ছা বল দাঁড়া, তাহলে তাহলে এবার মেন দেখ এর মেন ফিলিংসটা কি? আরে পি ফর ফিজিক্স অ্যান্ড এফ ফর ফিলিংস। শোন দেখ এই কি বললাম, লম্বা পতন তাহলে কি হবে? এই যদি সোজা পড়ে তাহলে কি সোজা হয়ে যাবে। আমি তো এটাও এর আগে দেখাইছিলাম। তাহলে কি হবে? এই সোজা গেল তাহলে বল তাহলে হলো কোনো সরণ পারছিও? ওকে ওকে বেঁকলো কোনো দিকে না, পারলে কি বুঝতে? সোজা গিয়ে সোজা গেল তাহলে কোনো সরণ হয়নি। এবার থার্ড 3 নম্বর কেস, লাস্ট অ্যাপ্লিকেশন, বিভেদ তল ঘেঁষে, বিভেদ তল ঘেঁষে আপতন, বিভেদ তল ঘেঁষে আপতন। আচ্ছা বল তাহলে এই I1 কত হবে রে? 90 ডিগ্রি। দেখ এবার বিভেদ তল ঘেঁষে গেল, তাই টোটাল কোণ কত হবে? বিভেদ তল ঘেঁষে গেল, ঘেঁষে, তাহলে কোণ হবে 90 ডিগ্রি। দেখ এই এখানে আয়, কত cos 90? 0 হয় রে, 0। আমি কি বললাম? cos 90। তাহলে কত? তাহলে বিভেদ তল ঘেঁষে মানে আপাতন কোণ 90 ডিগ্রি, তাই কত? তাহলে cos 90 0, তাহলে কি এই টার্ম 0, sin 90 কত 1, তাহলে অনলি কত হবে? x/t। বল এটাই কি হলো ম্যাক্সিমাম পার্শ্বীয় সরণ, ম্যাক্সিমাম। এটাও তোদের পরীক্ষায় আসতে পারে যে সমান্তরাল কাজফলকের মধ্যে দিয়ে সর্বোচ্চ পার্শ্বীয় সরণ হবে কোন শর্তে বল? যখন I1 হবে 90 ডিগ্রি বা বিভেদ তল ঘেঁষে। দেখ এবার দেখ ওর মেন কি ফিলিংস, দেখ আগে ফিলিংস বুঝ না। এই ঢুকলো, এই বেরোলো, কেমন? সমান্তরাল। আরে দেখ রে, যদি দেখে নে, যদি এও যদি বাড়বে, এও কি বাড়বে? বাড়ছে এরকম। এই হলো না, লম্বাটা কত হলো? এবার কি হলো? পারলে কি বুঝতে? এই ঢুকলো, তাহলে বল কেমন বেরোবে? সমান্তরাল। তাহলে এই ঢুকে কেমন? এই বেরোচ্ছে, তাহলে বল তাহলে ম্যাক্সিমাম কত হচ্ছে? টি। ওকে হয়ে গেল, কমপ্লিট।